আমি একটু আমাদের রেকর্ডার যেটা আছে সেটা অন করছি, কারণ ক্লাস শুরু হবে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে সেকশন বা আরসি মেম্বার যদি ইলাস্টিক রেঞ্জের মধ্যে থাকে এবং যদি সেটা আনক্র্যাকড অবস্থায় আছে কিনা সেটা কিভাবে চেক করব, এবং আনক্র্যাকড অবস্থায় থাকলেও তার স্টিল বা কংক্রিটে কতটুকু স্ট্রেস এসেছে সেটা কিভাবে ক্যালকুলেশন করব, এই রিলেটেড একটা এক্সাম্পলও অলরেডি আমরা দেখেছিলাম। বাসায় কি একবারও আবার রিপিট করছো, প্র্যাকটিস করছো আমরা এক্সাম্পল যেটা করেছিলাম? আচ্ছা, তাহলে তো খুবই ভালো। যদি এটা প্র্যাকটিস করে থাকো আজকের যে পার্টটা হবে সেটা বুঝতে তোমাদের আরো ইজি হবে। তো মোটামুটি আমরা লাস্ট ক্লাস এখানে শেষ করেছিলাম যে এক্সাম্পল 3.1 যেটা সেটা পুরাটা করেছিলাম, এবং লাস্টে আমরা দেখেছিলাম ভ্যালুগুলা মডুলাস অফ রাপচারের সাথে কম্পেয়ার করে দেখেছিলাম কংক্রিটের টেনসাইল স্ট্রেস আর স্টিলের যে স্ট্রেস দেওয়া ছিল ক্যাপাসিটি তার সাথে এই এফএস কে কম্পেয়ার করে দেখেছিলাম যে আমাদের সেকশনটায় কোনো ধরনের কোনো ক্র্যাক আসে নাই, আর হচ্ছে যে আনক্র্যাকড অবস্থায় আছে, ইলাস্টিক রেঞ্জেই আছে। আচ্ছা, এই সেম এক্সাম্পলটা এরপরে যে স্ট্রেসটা থাকতেছে যে যদি লোড বা মোমেন্ট যদি আরেকটু বাড়ানো হয় সেই ক্ষেত্রে ইটস মোর লাইকলি যে আমাদের মেম্বারটা হয়তো ক্র্যাকের দিকে যেতে পারে। কংক্রিটের টেনসাইল ক্যাপাসিটি যেটা আছে সেটা যদি তার মডুলাস অফ রাপচারকে ক্রস করে যায় তখনই হচ্ছে ক্র্যাক আসতে পারে। তো আমরা একদম ইনিশিয়াল স্টেজের একটা এক্সাম্পল দেখেছিলাম যেখানে মেম্বারের লোডের অ্যামাউন্ট এমন ছিল যে কংক্রিটে কোনো ক্র্যাক আসে নাই। কংক্রিটে যেহেতু ক্র্যাক আসে না, সো স্টিলেও কোনো ধরনের কোনো ফেলিওরের বা ইল্ডিং এর কোনো লক্ষণ আমরা ওই সময় দেখি নাই। আমরা এখানে কমেন্টস যেটা সেটাও লাস্ট ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, আজকে আমরা শুরু করব যে পার্টটা দিয়ে, সেটা হচ্ছে যে এর পরের স্টেজটা আরসি বিম বিহেভিয়ারের সেকেন্ড যে স্টেজটা আমরা মানে দেখেছিলাম। তোমাদের যদি কারো মনে না থাকে, যদি কেউ ভুলে যাও, তাহলে আমি একটু স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আরেকবার দেখাই। যে ইনিশিয়াল স্টেজে এরকম কংক্রিট টপেও টেনশন নিচ্ছিল, সরি টপেও স্ট্রেস নিচ্ছিল, বটমেও স্ট্রেস নিচ্ছিল এবং স্টিলটাও স্ট্রেস নিচ্ছিল। এবং এটা কখন? ইলাস্টিক রেঞ্জের মধ্যে এবং ইনিশিয়াল স্টেজে। আর এই ইলাস্টিক রেঞ্জের মধ্যেই কিন্তু আমরা আরেকটা পার্ট পেয়েছিলাম, সেকেন্ড যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যেহেতু এটা লিনিয়ার লাইন, তার মানে মেম্বারটা এই স্টেজে কিসে আছে? ইলাস্টিক রেঞ্জে না নন ইনইলাস্টিক রেঞ্জে, কোনটায়? এই ডিস্ট্রিবিউশনটা দেখে, এই যে ই নাম্বারের ফিগারে যে ডিস্ট্রিবিউশনটা আছে এটা দেখে কি মনে হচ্ছে? ইলাস্টিক রেঞ্জে আছে। ইলাস্টিক রেঞ্জে আছে, কিন্তু দেখো কংক্রিটের জন্য বটম সাইডে ট্রায়াঙ্গুলার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা নেই। তার মানে কি বটম সাইড অলরেডি কি হয়েছে? এই স্টেজে সেকশনের বটমে অলরেডি কি এসেছে? ক্র্যাক দেখা দিয়েছে। ক্র্যাক দেখা দিয়েছে। বা কংক্রিটের যে স্ট্রেস ক্যাপাসিটি ছিল বা যে মডুলাস অফ রাপচার যেটা ছিল সেটাকে ক্রস করে গিয়েছে কি এই লোডিং এর কারণে যে স্ট্রেসটা আসতেছে কংক্রিটের বটমে, সেটা একটা লোডিং আসতেছে, তার জন্য যে স্ট্রেসটা সেটা যদি এই কংক্রিটের মডুলাস অফ রাপচারকে ক্রস করে যায় তখনই তো হচ্ছে বটমে ক্র্যাক আসবে। এই যে ক্র্যাকগুলা দেখতে পাচ্ছ, হেয়ার লাইন ক্র্যাক। এবং এর ফলে কি হবে? আমাদের মেম্বারটা কংক্রিটের বটম পার্টটা পুরাটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। শুধুমাত্র কংক্রিটের কোন পার্টটা কাজ করবে? টপের পার্টটা, যে কি করবে? শুধুমাত্র কম্প্রেশন নিবে। আর এই সিচুয়েশনে পুরা টেনসাইল স্ট্রেসটা কে নিবে? স্টিল নিবে। ঠিক আছে, তো আগের স্টেজ যেটা তোমরা অলরেডি একটা এক্সাম্পল দেখেছো, সেখানে কংক্রিট টপে বটমে স্ট্রেস নিচ্ছিল এবং বটমে কোনো ক্র্যাক ছিল না। এখন জাস্ট ক্র্যাক ফর্মেশন শুরু হয়েছে, এরকম স্টেজে যদি তোমার মেম্বারটা পড়ে সেই ক্ষেত্রে তোমার কি কি কনসিডারেশনে রাখতে হবে অ্যানালাইসিস বা ডিজাইনের সময়, পুরো জিনিসটা এখন আমরা দেখব। এবং কিভাবে তুমি বের করতে পারবে যে আদৌ তোমার ওই মেম্বারে ক্র্যাক আসছে কি আসে নাই, সেটা চেকের যে স্টেপগুলো ছিল এটা কিন্তু আমরা লাস্ট এক্সাম্পলে অলরেডি দেখেছি। যে ক্র্যাক এসেছে কি আসে নাই কিভাবে বের করব সেটা লাস্ট এক্সাম্পলে আমরা অলরেডি দেখেছি। তো কোনো ক্ষেত্রে যেহেতু লোডটা বাড়বেই, অবশ্যই বাড়বে, এবং লোডটা বাড়লে যদি ক্র্যাক আসে
সেই ক্ষেত্রে তোমার অ্যানালাইসিস বা ডিজাইনে কি কি স্টেজ ফলো করতে হবে বা কিভাবে তুমি কংক্রিটের স্ট্রেস এবং স্টিলের যে যে স্ট্রেসটা এফসি এবং এফএস এটা কিভাবে আনবে, ইলাস্টিক রেঞ্জ কিন্তু সেকশন ক্র্যাক, এই অবস্থায় তুমি কিভাবে এই স্টিল এবং কংক্রিটের স্ট্রেসগুলো ক্যালকুলেশন করবে সেটাই আমরা আজকের ক্লাসে দেখব। এবং যদি সময় থাকে আমরা এই রিলেটেড এক্সাম্পলটাও আজকে সেরে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা আমাদের অলরেডি হয়ে গিয়েছে। আমি জাস্ট স্ট্রেসের ওই ডিস্ট্রিবিউশনটা দেখালাম যাতে তোমরা একটু রিকল করতে পারো যে আমরা এখন কোন স্টেজ আছি। ইনিশিয়াল স্টেজ থেকে পরে যখন লোড আরেকটু বেশি হবে, যখন সেকশনে আমরা হেয়ার লাইন ক্র্যাক দেখতে পাবো, সেই সময় আমরা কিভাবে অ্যানালাইসিস গুলা করব বা কি কি প্রিন্সিপালস আমাদের মাথায় রাখতে হবে বা অ্যাজাম্পশন, সেগুলো আমরা এখন একটু দেখব। আচ্ছা, আমার স্লাইড দেখানোর আগে আমি তোমাদের একটু বইয়ের কোন পেজে তোমরা এই পার্টটা পাবে সেটা একটু দেখাচ্ছি। সবাই একটু খাতায় নোট ডাউন করো, খাতা নাও। আমাদের পিডিএফ বইয়ের যে কপি আছে সেটার পেজ নাম্বার 74, আর্টিকেল হচ্ছে বি। এখানে দেখবে এর আগে যে এক্সাম্পল যেটা এই পর্যন্ত আমরা অলরেডি করে ফেলেছি, এ পর্যন্ত আমাদের শেষ হয়েছে। বি আর্টিকেল যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেসেস ইলাস্টিক অ্যান্ড সেকশন ক্র্যাকড, অর্থাৎ আমাদের কংক্রিট সেকশনে বটমে ক্র্যাক এসেছে, যদিও সেটা ইলাস্টিক রেঞ্জের মধ্যে আছে, বাট বটমে এখন কংক্রিটে ক্র্যাক আসছে। এরকম অবস্থায় কি কি কনসিডার করতে হবে সেটা এই আর্টিকেলে লেখা আছে। এই আর্টিকেল বি যেটা আছে এটা একবার তোমরা খুব ভালোভাবে রিডিং করবে। আমি যেটা করতেছি এটার সামারি যেটা আছে, যেটা আমাদের এক্সাম্পলের জন্য দরকার হবে বা পরবর্তীতে ডিজাইন বা অ্যানালাইসিসে দরকার হবে, সেটা আমি আলোচনা করব। বাট তোমরা কিন্তু একবার থরলি জাস্ট 2টা পেজ আছে, এই ছোটটুকু আর এরপরে আরেকটা পেজ, 2টা পেজ একবার থরলি অবশ্যই পড়বা। এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। পুরা জিনিসটার ভেতর কি কি আছে আমি সেগুলো এখন আলোচনা করে দিচ্ছি, বাট বাসায় একবার দেখবা। আচ্ছা, ফার্স্ট অফ অল, যখন আমাদের কংক্রিটের টেনসাইল স্ট্রেস, তার মানে কোন ভ্যালুটা, এফসি কি এফসিটি, কোন ভ্যালুটা? কংক্রিটের টেনসাইল স্ট্রেস এফসিটি, তাই না? এফসিটি যখন কি করবে, মডুলাস অফ রাপচারকে যদি ক্রস করে যায় তখনই আমাদের মেম্বারে কি আসবে? ক্র্যাক আসবে। অর্থাৎ ফর এ সার্টেন সাপোর্ট কন্ডিশন, মানে যে কোনো একটা সাপোর্ট কন্ডিশন, একটা বিম আছে, বিমের উপর তুমি লোড দিয়েছো, লোড দিলে কংক্রিটের টপে এবং বটমে কিছু তো স্ট্রেস আসতেছে। এখন কংক্রিটের বটমের যে স্ট্রেসটা আসতেছে, যেটাকে আমরা টার্ম করি হচ্ছে কংক্রিট টেনসাইল স্ট্রেস, বা কংক্রিট সেকশনের বটম যে স্ট্রেসটা আসতেছে সেটা, ওই স্ট্রেসটা যদি ওই কংক্রিটের মডুলাস অফ রাপচারকে ক্রস করে যায় তখনই হচ্ছে আমাদের মেম্বারটাতে কি আসবে? ক্র্যাক আসবে। এবং ক্র্যাক যখনই চলে আসবে তখন আমাদের এই স্ট্রেসটা কনসিডার করতে হবে যে স্ট্রেস হচ্ছে ইলাস্টিক আছে কিন্তু সেকশনটা ক্র্যাকড অবস্থায় আছে। আগের যে সেকশনটা তোমরা করেছিলা সেখানে এখানে কি লেখা ছিল? স্ট্রেসেস ইলাস্টিক সেকশন আনক্র্যাক। বাট যখনই এটা ক্রস হয়ে যাচ্ছে, টেনজাইল স্ট্রেসটা কংক্রিটের মডুলাস অফ রাপচারকে ক্রস করতেছে, তখনই আমরা ধরে নিব সেকশন অলরেডি ক্র্যাকড। আচ্ছা, এখন ধরো লোডের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে যে আসলে তোমার মেম্বারটা ইলাস্টিক রেঞ্জে আদৌ আছে কিনা। তো একদম এমন তো হবে না যে লোড তুমি দিয়েছো সাথে সাথে ইনএলাস্টিক রেঞ্জে চলে গিয়েছে, তা তো হবে না। প্রথমে আগে ইলাস্টিক রেঞ্জেই থাকবে এবং পরবর্তীতে এটা কি হয়ে যাবে, লোড যখন তুমি এক্সট্রিম দিয়ে দিবা তখন কি হয়ে যাবে, স্ট্রেস ইনএলাস্টিক রেঞ্জে চলে যাবে, সেকশনটা ক্র্যাকড অবস্থায় থাকবে বা আলটিমেট স্ট্রেংথে তখন পৌঁছে যাবে সে। তো আলটিমেটে যাওয়ার আগে এবং ইনিশিয়ালের পরে ইন বিটুইন যে স্ট্রেসটা বা স্ট্রেস ডিস্ট্রিবিউশন, যেটা আমি ক্লাসের শুরুতে মাত্র এক্সপ্লেইন করলাম, সেই জায়গাটার সিচুয়েশন হচ্ছে স্ট্রেস যদি আমার ইলাস্টিক রেঞ্জে থাকে কিন্তু সেকশনটা ক্র্যাক অবস্থায় আছে, এরকম অবস্থা যদি থাকে সেই ক্ষেত্রে কনসিডারেশন গুলো এখন দেখতেছি। তো যেহেতু বলতেছি স্ট্রেস গুলা ইলাস্টিক রেঞ্জে থাকবে, তাহলে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেসটা কোথায় থাকবে? হাফ অফ এ প্রাইম সি এর থেকে বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে। কম থাকবে। তোমাদের আমি একটা ডায়াগ্রাম যেটা আগের বার দেখিয়েছিলাম, বলেছিলাম কিন্তু যে আমাদের কতক্ষণ পর্যন্ত আমরা ইলাস্টিক ধরবো, মেম্বারটাকে ইলাস্টিক ধরবো কতটুকু পর্যন্ত?
হাফ অফ এ প্রাইম সি। হাফ অফ এ প্রাইম সি এর নিচের দিকে লাইনটাকে আমরা নিয়ারলি স্ট্রেট ধরবো এবং মেম্বারের হাফ অফ এ প্রাইম সি যখন থাকবে বা তার থেকে কম থাকবে স্ট্রেস কংক্রিটে কম্প্রেশন জোনে, ততক্ষণ পর্যন্ত আমরা সেকশনটাকে ইলাস্টিক ধরবো। ঠিক আছে? সো যখন আমি বলতেছি সেকশন হচ্ছে ক্র্যাক কিন্তু স্ট্রেসেস ইলাস্টিক রেঞ্জে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের কংক্রিটের স্ট্রেস কত? হাফ অফ এ প্রাইম সি থেকে বেশি না কম? স্ট্রেস ইলাস্টিক বলতেছি, তাহলে তার কংক্রিটে যে স্ট্রেসটা আসতেছে টপে, সেটা হাফ অফ এ প্রাইম থেকে বেশি না কম? কম হবে ম্যাম। কম হবে। ঠিক আছে? আচ্ছা, আর যেহেতু কংক্রিটে স্ট্রেসটা এখনো তোমার হাফ অফ এ প্রাইম সি থেকে কম, তাহলে স্টিল কি তার ইল্ডে এখনো পৌঁছাইছে? না ম্যাম। না ম্যাম। স্টিল এখনো ইল্ডিং এ পৌঁছায় নাই। ঠিক আছে? আচ্ছা, টেনশন ক্র্যাক যেটা আমরা ধরতেছি যে যেহেতু এই মডুলাস অফ রাপচার কে কংক্রিটের বটম স্ট্রেস ক্রস করে গিয়েছে, তার মানে বটম দিকে ক্র্যাক এসেছে। এখন ক্র্যাকটা আমরা কতটুকু পর্যন্ত কনসিডার করব? আমরা ধরে নিব এই টেনশন ক্র্যাকটা নিউট্রাল এক্সিস পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে? নিউট্রাল এক্সিস বলতে কোনটা বোঝাচ্ছে? আমাদের আগের একটু স্ট্রেস ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছি। এই যে এখানে দেখো, এই বরাবর তো আমাদের নিউট্রাল এক্সিস, এই যে স্ট্রেস যেখানে 0, এই বরাবর তো নিউট্রাল এক্সিস। তো এই ক্র্যাক গুলো আমরা ধরে নিব বটমে তো জেনারেট করেছে এবং সেটা কোন পর্যন্ত কন্টিনিউ করেছে? এই যে এই বরাবর তুমি যদি স্ট্রেট লাইন দিতা, তাহলে এটা ছিল নিউট্রাল এক্সিসটা, নিউট্রাল এক্সিস পর্যন্ত হচ্ছে আমাদের এই ক্র্যাকটা যাচ্ছে। তাহলে নিউট্রাল এক্সিসের বটমে যে কংক্রিটের পার্টটা, সেটা কি আর কোনোভাবে আমাদের কোনো কাজে দিবে? নো ম্যাম। দিবে না। ঠিক আছে? আচ্ছা, আর ট্রান্সফর্ম সেকশন যেহেতু স্ট্রেস ইলাস্টিক রেঞ্জের মধ্যেই আছে, তাহলে আমরা ট্রান্সফর্ম সেকশন ব্যবহার করতে পারবো কি পারবো না এই স্টেজে? পারবো ম্যাম। পারবো। ট্রান্সফর্ম সেকশন অ্যাপ্লাই করা মানে কি? হুকস ল কতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারতেছি, অর্থাৎ আমাদের গ্রাফটা কতক্ষণ পর্যন্ত স্ট্রেট আছে। তো ইলাস্টিক মানেই তো আমি ধরে নিচ্ছি যে আমাদের ওইখানে কি আছে, হুকস ল অ্যাপ্লাই করতে পারতেছি। দ্যাট মিন্স আমরা ট্রান্সফর্ম সেকশন এখন পর্যন্ত কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। এইখানে আমি যে 5টা সামারি দিয়েছি, এটা হচ্ছে তোমার এই যে আর্টিকেল বি এর এই কথাগুলো তোমরা যদি পড়ো ফিগারের সাথে মিল রেখে রেখে, আমি যেটা এই যে বারবার একটু স্লাইডের ওই ফিগারগুলো যাচ্ছিলাম স্ট্রেস ডিস্ট্রিবিউশনে, তো ওইটা এবং এই পার্টটা তুমি যদি কম্বাইন করো, তাহলে তুমি দেখতে পাবে যে তোমাদের এই স্ট্রেস ইলাস্টিক এবং সেকশন ক্র্যাকটার যে কনসেপ্টটা, সেখানে কি কি কনসিডারেশন রাখতে হচ্ছে। মেইন পয়েন্ট থাকতেছে এই 5টা, তুমি এই পুরাটা পড়লে দেখতে পাবে জিস্ট এটাই আসতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বুঝলাম যে আচ্ছা আমাকে এই এই জিনিস সেকশন ক্র্যাকড হইলে এবং ইলাস্টিক রেঞ্জে যদি স্ট্রেস থাকে, তাহলে এই এই জিনিসগুলো আমাকে কনসিডারেশনে রাখতে হবে। যে আমি ট্রান্সফর্ম সেকশন ব্যবহার করতে পারবো, আমার ধরতে হবে নিউট্রাল এক্সিস পর্যন্ত ক্র্যাকটা জেনারেট করছে বটম থেকে, স্টিল বা কংক্রিট এখনো তাদের স্ট্রেসের লিমিটে এখনো যায় নাই, তার মানে স্টিল ইল্ডিং এ যায় নাই, আর কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেস যেটা, সেটা হাফ অফ এ প্রাইম সি থেকে কম আছে, আর কংক্রিটের বটম সেকশনে স্ট্রেস যেটা আছে সেটা মডুলাস অফ রাপচারকে অলরেডি ক্রস করে গিয়েছে। ঠিক আছে? তো এই কনসিডারেশন গুলো রেখে এখন আমরা যেটা করব যে এই স্টেজে যখন মেম্বার ইলাস্টিক আচ্ছা, অ্যানালাইসিসের জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আগে বুঝতে হবে। প্রথমেই দেখো, আগে যখন আমরা ট্রান্সফর্ম সেকশন করেছিলাম, এই হ্যাচ করাটা কি ছিল? পুরা সেকশন বরাবরই ছিল। এখন কি আর আমরা পুরাটুকুতেই স্ট্রেস নিতে পারতেছি কংক্রিট মেম্বারের? না ম্যাম, পারছি না। আমাদের যদি ধরে নিই এরকম এখানে নিউট্রাল এক্সিস আছে, তাহলে এই নিউট্রাল এক্সিসের নিচের থেকে আর এই পর্যন্ত এখানে আমরা কি ধরছি? কংক্রিটে কি আসছে? ক্র্যাক আসছে। তাহলে এই নিউট্রাল এক্সিসের নিচে এই বরাবর আমরা কংক্রিটে কি কোনো ধরনের কোনো স্ট্রেস বা ওই এরিয়াটাকে কি আর ইফেক্টিভ ধরতে পারবো? না।
ঠিক আছে, তাহলে কংক্রিটের জন্য নিউট্রাল অ্যাক্সিসের উপরের দিকে যে এরিয়াটা থাকবে সেটাকেই আমরা কনসিডার করতেছি ইফেক্টিভ হিসাবে। আচ্ছা, এরপরে আসি স্টিল যে বরাবর ছিল ওইটাকে তো ট্রান্সফর্ম করে নিব। এএস থেকে আমরা কি করতেছি, এন টাইম এএস দিয়ে দিচ্ছি, তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, স্টিলটা কিসে কনভার্ট হচ্ছে, হ্যালো, Concrete, ma'am. কংক্রিটে। ঠিক আছে, তাহলে এই সেকেন্ড স্টেজ যেখানে আমাদের মেম্বারটা ইলাস্টিক হইলেও সেকশনে যেহেতু ক্র্যাক এসেছে, সো ট্রান্সফর্ম সেকশনটা এখন দেখতে এরকম হবে। আগের বার যখন করেছে তখন এই পুরা ফুল বডিতেই কি ছিল, হ্যাচ করা ছিল। এখন কিন্তু শুধু নিউট্রাল অ্যাক্সিসের উপরের দিকে কংক্রিটে হ্যাচ করা, আর স্টিলের লেভেলে শুধুমাত্র স্টিলকে যে কনভার্ট করেছিলাম শুধুমাত্র ওই এরিয়াটাই এখন আমরা ক্যালকুলেশনে কনসিডার করব। ঠিক আছে, আচ্ছা, এই যদি হয় আমার ট্রান্সফর্ম সেকশন, তাহলে করেসপন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন কেমন হবে? কংক্রিটে যেহেতু ইলাস্টিক রেঞ্জে আছে, তাহলে কংক্রিটে সার্টেন একটা স্ট্রেস থাকতেছে, নিউট্রাল অ্যাক্সিসে ওই স্ট্রেসটা কত থাকবে, 0 থাকবে। যেহেতু ইলাস্টিক রেঞ্জ সেহেতু এটা কি থাকবে, পুরা লিনিয়ার থাকবে নাকি প্যারাবোলিক বা কার্ভের মতো থাকবে? লিনিয়ার থাকবে। লিনিয়ার, একদম স্ট্রেট থাকবে, ইলাস্টিক। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে যে স্টিল বরাবর, এই বরাবর স্টিল এই লেভেলে আমাদের আরেকটা স্ট্রেস কাজ করবে। এই স্ট্রেসটা কে দিচ্ছে, এই বরাবর যে স্ট্রেসটা এটা কে দিচ্ছে? স্টিল ম্যাম। স্টিল দিবে, এবং স্টিলের স্ট্রেসটাকে তোমরা এফএস কনসিডার করো আর কংক্রিটেরটাকে এফসি কনসিডার করো। ঠিক আছে, তাহলে উপরের দিকে কংক্রিট কম্প্রেশন নিবে এবং বটমের দিকে স্টিল পুরা টেনশনটাকে ক্যারি করতেছে। এবং আমরা জানি টেনশন এবং কম্প্রেশন এরা কি হবে, পরপর সমান, এবং ফোর্সের ডিরেকশন কি থাকবে, বিপরীতমুখী। তো টেনশন যদি এই দিকে ধরি, কম্প্রেশনের ডিরেকশনটা আসবে কোন দিকে, ঠিক তার উল্টা, এই বরাবর এভাবে করে থাকতেছে, এভাবে। এবং রেজাল্টেন্ট যদি ধরি, এই উপরে যে কংক্রিটটা আছে, কংক্রিটের স্ট্রেস যেটা আছে সেটা এরকম কোন একটা জায়গায় এই বরাবর থাকবে, আর এখানে যেটা আছে এই টিটা থাকবে ঠিক এই স্টিলের এই যে উইথটা আছে এর একদম সেন্টার বরাবর। আর ত্রিভুজের ক্ষেত্রে এটা কতটুকুতে থাকবে, এই দিক থেকে টপ থেকে যদি ধরি তাহলে কতটুকু ডিস্টেন্সে থাকবে, 1 থাকবে। 1/3, আর এই বটম এই নিউট্রাল অ্যাক্সিস থেকে এদিকে ধরলে 2/3। ঠিক আছে, আচ্ছা, এখন ধরো নিউট্রাল অ্যাক্সিস থেকে আমি এই যে মাত্র একটা কথা বলেছি, নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের পর্যন্ত কংক্রিট ইফেক্টিভ থাকবে। এখন এইখানে কতটুকু আসলে সেই ডিসটেন্সটা, এটা কি আমরা এখন পর্যন্ত কোনো রুল পেয়েছি বা কোনো কিছু জানি যে কতটুকু পর্যন্ত এই এরিয়াটা আছে? ক্র্যাক বলতেছি এই নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যাচ্ছে, বাট নিউট্রাল অ্যাক্সিসের লোকেশন কি এখন পর্যন্ত আমরা ফিক্স করতে পারছি? হ্যালো, ম্যাম। না। সো আমাকে প্রথমে যেটা করতে হবে, যদি আমি ফুল অ্যানালাইসিস প্রসেস আনতে চাই অবশ্যই আমাকে এই ডিসটেন্স গুলো আগে বের করতে হবে। তো এটা কিভাবে আনবো, প্রথমে খেয়াল করে দেখো আমাদের সেকশনে টপ থেকে স্টিলের সিজিএস পর্যন্ত এই ডিসটেন্সটাকে আমরা কত ধরেছিলাম, এটা কি টপ থেকে না, ডি তো আছে, ডিটাকে আসলে আমরা কি বলি, Effective depth. ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ, ঠিক আছে। ডেপথ কিন্তু টোটাল এইচটা, মানে টপ থেকে বটম পর্যন্ত হচ্ছে ডেপথ, যেটাকে এইচ বলতাম, বাট আমরা ধরে নিয়েছিলাম ইফেক্টিভ ডেপথ কতটুকু, টপ থেকে সিজিএস পর্যন্ত ডিসটেন্সটা। এখন ধরো কংক্রিটের এই যে টপ, নিউট্রাল অ্যাক্সিস থেকে এই টপ পর্যন্ত যে ডিসটেন্সটা, এটা কি কখনো ডি থেকে বড় হবে? না ম্যাম। না, ডি এর সার্টেন একটা পোরশন হবে, তাই না? ডি এরই সার্টেন একটা ভাগ হবে হচ্ছে উপরের ডিসটেন্সটা। তো আমরা ধরে নিচ্ছি টপ থেকে এই যে যে ডিসটেন্স আছে সেটা ডি এর কত অংশ, কে অংশ। ঠিক আছে, এই কে টা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, কে একটা প্যারামিটার যেটা হচ্ছে যে কি রিপ্রেজেন্ট করতেছে, ডি এর কত অংশ হচ্ছে তোমার এই ডিসটেন্সটা সেটা রিপ্রেজেন্ট করতেছে। কে ভ্যালু কিভাবে আনবা বা অন্যান্য ভ্যালু কিভাবে আনবা সেটা আমরা একটু পরেই দেখব। আপাতত জাস্ট এইটুকু বুঝতেছো কিনা
কেডি যে পার্টটা আছে সেটা ডি এরই একটা অংশ, তাহলে কে এর ভ্যালু কখন একের থেকে বেশি হবে? না না ম্যাম। না, কে ভ্যালু উইল বি অলওয়েজ লেস দ্যান ইউনিটি, ঠিক আছে? বা একের থেকে সবসময় এটা কি হবে? ছোট হবে, অর্থাৎ পয়েন্ট সামথিং হয়তো ভ্যালু থাকবে। পুরাটা যদি ডি ধরি, ডি এরই সার্টেন পোর্শন হচ্ছে এইটুকু। তাহলে কংক্রিটের জন্য কতটুকু পর্যন্ত আমাদের এরিয়া কনসিডার করব, সেইটার এই ডিসটেন্সটা আমরা পেয়ে গিয়েছি, যেটাকে কনসিডার করেছি কে। কে ভ্যালুটা আমরা এখনো জানি না, আমরা একটু পরে দেখবো যে এটা কিভাবে আনা যায়। আচ্ছা, এই জায়গা থেকে এইটুকু কেডি হয়, তাহলে বাকি যে পার্টটা থাকতেছে নিউট্রাল এক্সিস থেকে সিজিএস পর্যন্ত, ওইটাও তো ডি এরই সার্টেন আরেকটা পার্ট, তাই না? জি মিস। ওইটাকে ধরে নাও হচ্ছে জেডি, এই যে এখানে লিখে দেওয়া আছে জেডি। আচ্ছা সরি, এইটুকু না, একটু দাঁড়াও, আমি একটু ইরেজ করি, একটা ভুল বলা হয়েছে এখানে। কেডির রেজাল্টেন্ট এখানে আমাদের স্টেশনে যেটা থাকবে, সেইটুকু বাদে যেটুকু থাকবে ডিসটেন্সটা, সেটা হবে হচ্ছে জেডি। এখন এই ডিসটেন্সটা, জেডি ডিসটেন্সটা কি করে পাবো? টপ থেকে ডি পর্যন্ত যতটুকু ডিসটেন্স আছে তার থেকে কত বাদ দিতে হবে? এই রেজাল্টেন্টের ডিসটেন্সটা, লোকেশনটা, এই জায়গা থেকে এইটুকু আবার কত হবে? 1/3 এইটুকু হচ্ছে কেডি। তাহলে এই সি আছে কত, টপ থেকে কত ডিসটেন্সে? 1/3 কেডি। 1/3 কেডি 1/3 কেডিতে। এইটুকু যদি 1/3 কেডিতে থাকে, তাহলে এই ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল টি বা কম্প্রেসিভ ফোর্স এবং টেনসাইল ফোর্স, এই দুইটার মাঝে ডিসটেন্স কত হবে? টোটাল ডি থেকে কত মাইনাস যাবে? এই ডি 1/3 মাইনাস কেডি 1/3 কেডি। হ্যাঁ, ডি মাইনাস 1/3 কেডি। তো এইটাও তো আলটিমেটলি আমার কি টোটাল ডি এর একটা পার্ট না, যে পার্টটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে জেডি, ঠিক আছে? কে এবং জে এর মধ্যে আমরা দেখবো যে একটা রিলেশন আনা যায়, সেটা একটু পরেই দেখবো। আপাতত জাস্ট এই ডিসটেন্স গুলা সবাই ঠিকমতো ক্লিয়ারলি আনতে পারতেছো কিনা আমাকে একটু বলো। নিউট্রাল এক্সিস থেকে কংক্রিটের কম্প্রেশন কতটুকু জোন থাকতেছে, সেই ডিসটেন্সটা হচ্ছে আমি ডি এর একটা সার্টেন ভাগ নিয়েছি, কতটুকু? কেডি। আর এই কম্প্রেসিভ ফোর্স থাকবে এই কেডির কততে? 1/3 ডিসটেন্সে, টপ থেকে যদি ধরি। তাহলে আমার টি এবং সি, অর্থাৎ টেনসাইল ফোর্স এবং কম্প্রেসিভ ফোর্সের মাঝে যে ডিসটেন্সটা, সেটা হবে হচ্ছে ডি মাইনাস 1/3 কেডি। তো এই পুরাটাকে আবার ধরে নিচ্ছি জেডি সমান। তাহলে এখান থেকে কিন্তু চাইলে আমরা কি করতে পারবো? কে এবং জে এর মধ্যে একটা রিলেশন আনা যাবে, তাই না? কারণ সব সাইডে কি আছে? এপাশেও ডি আছে, এপাশেও ডি আছে। এটা সমান আবার কত লেখা যাবে দেখো তো, জে সমান কত হবে? 2 থেকে ডি যদি, হ্যাঁ, জে যে সমান, ম্যাম দুই পাশে ডিটা ভাগ করে দিলেই হবে ওই পাশে। হ্যাঁ, 1 মাইনাস কে বাই ডি, ঠিক আছে? সো তুমি যে কোনো একটা ভ্যালু পেলে, তুমি জে ভ্যালু যদি জানো তাহলে কে আনতে পারবা, আর কে ভ্যালু পেলে জে আনতে পারবা, ঠিক আছে? জে সমান হচ্ছে 1 মাইনাস কে বাই 3। এই ইকুয়েশনটাও সবাই একটু লিখে রাখো। এটা তোমাদের বইয়ের এই যে ফিগারটা দেওয়া আছে সেখানে লিখে দেওয়া নেই, বাট একটু লিখে রাখো, খাতায় নোট করো। আচ্ছা, লিখেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো এই জায়গায় অ্যানালাইসিস যদি আমরা করতে চাই, অ্যানালাইসিস করে আলটিমেটলি আমাদের টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে হচ্ছে এফসি ক্যালকুলেশন করা আর হচ্ছে এফএস ক্যালকুলেশন করা, বা কংক্রিটে কতটুকু কম্প্রেশন আসতেছে, স্টিলে কতটুকু টেনশন আসতেছে, অ্যানালাইসিস করে সেটা বের করাটা আমাদের টার্গেট। তো এই দুইটা যদি আনতে চাই, তাহলে যে ফর্মুলাগুলো তোমাদের বইয়ে আছে ওটা ডিরেক্টলি বেশ কিছু লাইন স্কিপ করে দিয়ে দেওয়া আছে। তো আমি একটু ডেরিভেশনটা দেখিয়ে দিচ্ছি, ডেরিভেশনটা কিন্তু সবাই কেয়ারফুলি দেখবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই চলে যাচ্ছি একটু ট্রান্সফর্ম সেকশনে। ট্রান্সফর্ম সেকশনে ডিসটেন্স গুলো তো সবার মোটামুটি ক্লিয়ার, তাই না? এখন যে কোনটা কিভাবে আনতেছি, যদিও তোমরা কে এর ভ্যালু এখনো বের করা দেখো নাই, কে এর ভ্যালুটা আমি দেখাবো, একটু পরেই দেখাবো। বাট আপাতত কে ধরে নিয়ে বাকি পুরো ডিসটেন্সটা তো বুঝতে পারছো সবাই, হোপফুলি। আচ্ছা,
এখন দেখো এই ট্রান্সফর্ম সেকশনে আমরা যদি যাই, আমাদের এই দিকে থাকতেছে কম্প্রেসিভ ফোর্স, এই দিকে থাকতেছে হচ্ছে টেনজাইল ফোর্স, এবং ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে এরা কি হবে? পরস্পর কি হবে? সমান। সমান হবে, সমান হবে, তাই না? তাহলে এইদিকে কম্প্রেসিভ ফোর্স কতটুকু আসতেছে সেটা কিভাবে আনবো, একটু দেখি কিভাবে আনা যায়। এইদিকে কম্প্রেসিভ ফোর্স কত আসছে ট্রান্সফর্ম সেকশন থেকে, একটু বলো। ফোর্স এবং যদি আমি মোমেন্ট আনতে চাই, এখানে যদি মোমেন্ট আনতে চাই তাহলে সেটা কত হবে? প্রথমে আনি এই জায়গাটায় ফোর্স কতটুকু আছে। ফোর্স সমান কত? স্ট্রেস ইনটু ফোর্স দূরত্ব সমান ম্যাম। কত? না না না, স্ট্রেস ইনটু এরিয়া। বুঝতে পারছো জিনিসটা? স্ট্রেস সমান কত? আমি একটু লিখেই দিই। স্ট্রেস সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স সমান কত? স্ট্রেস ইনটু এরিয়া, তাই না? এই সিম্পল কনসেপ্ট থেকে এখন দেখো আমরা এখানে একটু অ্যাপ্লাই করি। আমাদের এখানে যদি আমরা কম্প্রেসিভ কতটুকু মোমেন্ট আর টেনজাইলের এইদিকে টেনশন জোনের সাপেক্ষে কম্প্রেশন জোনে কত মোমেন্ট এবং কম্প্রেশন জোনের সাপেক্ষে টেনসাইল জোনে কতটুকু মোমেন্ট আছে সেটা যদি আনতে চাই তাহলে কিভাবে আনবো? ফার্স্ট অফ অল উইথ হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে বি। আচ্ছা, প্রথমে আমরা ফোর্সের ভ্যালুটা আনি, হাফ ইনটু বেজ ইনটু উইথটা, এটা হচ্ছে আমাদের এরিয়াটা, আর এর সাথে কত গুণ দিব? এফসি। এটা তাহলে কি পেলাম? এই এই এখানে যতটুকু এসেছে এটা কি রিপ্রেজেন্ট করতেছে? এইটুকু হচ্ছে স্ট্রেস, এইটুকু হচ্ছে এরিয়া, তাহলে এইটুকু কি রিপ্রেজেন্ট করতেছে কম্প্রেশন জোনের? ফোর্স। এটা এরিয়া, এটা স্ট্রেস। তাহলে কম্প্রেশন জোনে এইটুকু যদি তুমি করো তাহলে কি পাবে? ফোর্স পাবো। ফোর্সটা পাচ্ছ। এখন তুমি যদি মোমেন্ট আনতে চাও এর সাথে কি গুণ দিব? মোমেন্ট আর্ম। সবাই খেয়াল করে দেখো এই ট্রান্সফর্ম সেকশনে এই মেম্বারটা কেমন আছে, রেক্ট্যাঙ্গুলার শেপ। তাহলে এইখানে আমাদের এটা কাজ করবে কোথায়? একদম এই ডিসটেন্সের কততে কাজ করবে? KD/2 তে। KD/2 তে। KD/2 তে, ঠিক আছে? আচ্ছা, হাফ ইনটু বেজ ইনটু হাইট। এখন দেখো এরপরে আরেকটা থাকতেছে হচ্ছে আমাদের কম্প্রেসিভ ফোর্সে গেল, টেনসাইল জোনে যদি যাই সেখানে আমাদের কি কি থাকতেছে? স্ট্রেসটা হচ্ছে এফএস, আর আমাদের এরিয়াটা কত? এন টাইমস এএস। এন টাইমস এএস, তার সাথে স্ট্রেস কত? এফএস। এবং ডিসটেন্স যদি আনতে চাই সেটা কত হবে? আচ্ছা, এখানে বাই 2 কেন হবে? এখানে তো ফুলটাই আসতেছে। যদি আমি ধরি যে আমাদের এই জায়গা থেকে মোমেন্ট আর্ম, না ঠিক আছে, KD/2 থাকতেছে। একটা জিনিস দেখো তো, এই এরিয়াটা কি ঠিক আছে ট্রান্সফর্ম সেকশনে? আমি তো লিখেছি, তোমরাও সাথে সাথে সাইড দিয়ে দিয়েছো, কিন্তু তোমরা বলো আমরা এই ট্রান্সফর্ম সেকশনের এরিয়া আনছি, এই রেক্ট্যাঙ্গুলার এইটার এরিয়াটা কত হবে? এটার এরিয়াটা কত? বি ইনটু কেডি। সরি, এখানে আমি কিন্তু হাফ দিয়ে ফেলেছিলাম, স্ট্রেস ডিস্ট্রিবিউশনে চলে গিয়েছিলাম যদিও আমি ট্রান্সফর্ম সেকশন নিয়ে কাজ করতেছিলাম। তাহলে এখানে কিন্তু আলটিমেটলি হাফ থাকতেছে না, বি ইনটু কেডি, কারণ রেক্ট্যাঙ্গুলার এই সেকশনটা এবং টেনশন জোনের সাপেক্ষে যখন মোমেন্টটা নিচ্ছি তখন KD/2 তে থাকতেছে। আচ্ছা, তাহলে এখানে স্টিলের জন্য যখন আমরা মোমেন্টটা নিব এই বরাবর আমাদের এরিয়াটা আছে হচ্ছে এন টাইম এএস। এটুকু কি তোমরা বলো? এনএএস এটা কি? এরিয়া ম্যাম। এরিয়া। আর টেনশন জোনে স্ট্রেস কত কাজ করতেছে? এফএস। তাহলে এটা হচ্ছে স্ট্রেস। মোমেন্ট যদি আনতে চাই তাহলে অবশ্যই এর সাথে এখন মোমেন্ট আর্ম গুণ দিতে হবে, সেটা কত হবে?
কম্প্রেশন ওই জোনের সাপেক্ষে এখানে আনতেছি, তাহলে এখানে কত হবে? ডি মাইনাস কত হবে? ডি মাইনাস কেডি। KD/3 কেডি বাই 3 না, স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা দেখো না, আমি যেটা করে ফেলেছিলাম ট্রান্সফর্ম সেকশনটা দেখো। এখন এখানে ডিসটেন্সটা কত হবে? ডি মাইনাস কত? কেডি হবে না কেডি বাই 2 হবে? বলো। ম্যাম এটাকে আমরা কনক্রিটের সাপেক্ষে নিচ্ছি নাকি? কম্প্রেশন জোনের ওই সাপেক্ষে। একটু আগে নিছি হচ্ছে সিজিএস এর সাপেক্ষে, এখন নিব সিজিসি এর সাপেক্ষে। তাহলে এটা কত হবে? কেডি বাই 2 হবে কিন্তু, ঠিক আছে? এখন দুইটাকে যদি একই সাইডে নিয়ে এসো তাহলে কি দাঁড়ায় ইকুয়েশনটা? বি ইন্টু এফসি ইন্টু কেডি আছে দুইটা, তাহলে এখানে কেডি স্কোয়ার আর বাই 2। ডান সাইডে এটা নিয়ে আসলাম, সরি বাম সাইডে নিয়ে আসলাম, তাহলে আসবে এন এএস এফএস ইন্টু ডি মাইনাস কেডি বাই 2। এটা সমান কত লিখতে পারবো? এটা সমান কত হবে? 0। 0, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু তোমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছ। এই কোয়াড্রেটিক ইকুয়েশনে তুমি যদি এই ডিসটেন্সটা, তারপর হচ্ছে কংক্রিট সেকশনের উইডথ, আর হচ্ছে যে এরিয়াটা, স্টিলের যে এরিয়াটা, এগুলা যদি ইনপুট দাও তাহলে খুব সহজেই কোন ভ্যালুটা পেয়ে যাবে? কেডি এর ভ্যালু, কেডি এর ভ্যালুটা পেয়ে যাবে, তাই না? এবং কেডি এর ভ্যালু পেয়ে গেলে যদি তুমি ইফেক্টিভ ডেপথ জানো তখন কিন্তু খুব ইজি কোন ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবে? K এর ভ্যালু। কে এর ভ্যালু। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা তোমরা যদি সলভ করো নেসেসারি ডাটা ইনপুট দিয়ে, তাহলে কে সমান কত এটা তোমরা বের করতে পারবে। এটা হচ্ছে কে তুমি যদি একদম সেকশনের সব ডাটা দিয়ে ম্যাটেরিয়াল প্রপার্টিজ ব্যবহার করে তারপরে যদি আনতে চাও তখন তোমার কে এর জন্য এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারো। অর্থাৎ এই যে ডি এর কত অংশ এই ডিসটেন্সটা, সেই ভ্যালুটা তোমার কাছে এই ইকুয়েশন সলভ করলে নোন হবে। এর থেকেও সিম্পল আরেকটা প্রসেস আছে যেটা দিয়ে তুমি খুব সহজেই কে এর ভ্যালু ডিরেক্ট একটা ইকুয়েশন দিয়ে আনতে পারবে, সেটা একটু পরে দেখাবো। আপাতত এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে কে ভ্যালুটা কিভাবে আসবে এই পর্যন্ত সবাই আসতে পারছো কিনা আমাকে একটু বলো। ম্যাম এটা বুঝছি, কিন্তু KD/2 যেটা করলাম আমরা ওটা এই লাস্টেরটা, না ম্যাম তার উপরে প্রথম লাইনে এটা না এরপরে সমান এরপরে মানে স্টিলের এরিয়া ইনটু স্ট্রেস গুণন D - KD/2। হ্যাঁ এই জায়গাটায় দেখো তুমি এখানে এই মেম্বারটা আছে রেক্ট্যাঙ্গুলার মেম্বার, এই ট্রান্সফর্ম সেকশনে তোমার সিজিসি কোথায় আছে? এরকম বরাবর মিলে যাবে ওটা মিলে সিজিসি এরকম বরাবর, আর সিজিএস কোথায় আছে? নিচে সিজিএস এরকম জায়গায় আছে। তো তুমি এইখানে কিন্তু আলটিমেটলি কি আনতেছো? এটা হচ্ছে কম্প্রেশন জোনের মোমেন্ট, এটা হচ্ছে সরি টেনশন জোনের সাপেক্ষে এইখানে মোমেন্ট, আর এটা হচ্ছে কম্প্রেশন জোনের সাপেক্ষে টেনশন জোনে মোমেন্টটা। তো এই মোমেন্ট আনতে গেলে তোমার তো মোমেন্ট আর্মটা লাগবে, তাই না? জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, এবার বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পারছি, থ্যাংক ইউ। এই যে যে ইকুয়েশনটা আমি তোমাদের ডেরাইভ করে দেখালাম, এই ইকুয়েশনটাই দেখো তোমাদের বইয়ের 3.5 দেওয়া আছে। আমি ওই যে আর্টিকেল একটু আগে বি দিয়েছি না, আর্টিকেল বি যেটা দিয়েছি আমি যা লিখেছিলাম একটু ডিসকাস করতেছি, আমি বইয়ে যাচ্ছি। এই যে এখানে বি আর্টিকেল যেটা শুরু করেছিলাম এইটারই ওই পেজ শেষ হলে পরের পেজে গেলে দেখবা যে এখানে ইকুয়েশনটা দিয়ে দেওয়া আছে। ওরা ডিরেক্টলি ইকুয়েশন দিয়েছে, অনেকে এটা বুঝতে পারে না, যখন পরে বাধা যায় এবং পরবর্তীতে কোয়েশ্চেন করে। সো বেটার আমি তোমাদের ডেরিভেশনটা দেখালাম যে 3.5টা কিভাবে এসেছে। আরেকটা জিনিস কি তোমাদের এখানে যে ইয়াটা থাকতেছে যে ব্র্যাকেটের যে কথাটা আছে সেটা কিন্তু আমাদের এই জায়গাটায় বইতে কিন্তু আসে নাই। তো তোমরা এই ব্র্যাকেট গুলা যেগুলা মিসিং আছে এগুলা কিন্তু আমার পিপিটি থেকেই দেখবা, ঠিক আছে? আচ্ছা আমার লেখাগুলা তো সব চলে গিয়েছে। আচ্ছা আর একটা
আরেকটা জিনিস যেটা হবে এখানে ইকুয়েশনে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এটা কেডি হবে, কেডি বাই 2 হবে না, কারণ সিটিসি থেকে সরি নিউট্রাল এক্সিস থেকে এই ডিসটেন্সটা ছিল হচ্ছে কেডি বাই 2, নিউট্রাল এক্সিস থেকে সিজি এস এর ডিসটেন্সটা আসলে কিন্তু ডি মাইনাস কেডি, কেডি বাই 2 হবে না। এটা একটু তোমরা কি খাতায় লিখতেছো? হ্যালো, জি ম্যাম। খাতায় যদি জি ম্যাম, লিখো কেডি বাই 2 টা কেটে দাও, কেডি থাকবে, কারণ এই নিউট্রাল এক্সিস থেকে এই ডিসটেন্সটা ছিল কেডি বাই 2, তাহলে নিউট্রাল এক্সিস থেকে টেনশন জোনের এই সিজিএস যেটা ডিসটেন্সটা হবে ডি মাইনাস কেডি, ফুল কেডিটাই বাদ যাবে, আসলে হাফ বাদ যাবে না, পুরাটাই বাদ যাবে। আচ্ছা, এনিওয়ে আমাদের এই ইকুয়েশন যেটা আসলো এটা সলভ করলে আমরা কে এর একটা ভ্যালু পাবো। এটা থাকলো কে এর ভ্যালু কি করে বের করব সেটা নিয়ে একটা সলিউশন, কে এর ভ্যালু আরেকভাবে বের করা যায় সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই যে যে স্ট্রেসের কথাগুলো আমরা বলতেছিলাম, এদিকে এফসি বা এফএস, এই স্ট্রেসের ভ্যালুগুলো কিন্তু এখন আমরা বের করা দেখি নাই, ঠিক আছে? তো স্ট্রেসের ভ্যালুগুলো দিয়ে কিভাবে আমরা আসলে ফোর্স বা ফোর্সের ভ্যালু থেকে কিভাবে স্ট্রেসের ভ্যালুগুলো আনবো সেগুলো একটু পরেই আমরা দেখব। আচ্ছা, বইয়ে যে পার্টটা দেওয়া আছে এটা আরেকটা পার্ট করে দিয়েছে, আমি যে লাইন দিয়েছি তারও পরে আরেকটা লাইন পরে সেটা এসেছে। এখানে হচ্ছে স্ট্রেস বাদ দিয়ে দিয়েছে, শুধুমাত্র কোন পার্টটা রেখেছে? ফোর্সটা। তো তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন যখন সলভ করবা ইদার ফোর্সের সাপেক্ষেও করতে পারো অথবা মোমেন্টের সাপেক্ষেও করতে পারো, যেটা দিয়ে করো না কেন আলটিমেটলি তোমার এটা সলভ করলে আসবে হচ্ছে কেডি ভ্যালুটা। তোমরা 3.5 খাতায় একটু নোট ডাউন করো, 3.5 থেকে তোমরা কে এর ভ্যালুটা আনতে পারবে, এটা একটা। আচ্ছা, এখন এফসি বা এফএস এর ভ্যালু আনতে গেলে আমাদেরকে যেটা করতে হবে কম্প্রেশন এবং টেনশন যে এটা ফোর্স আছে ওই দুইটার ভ্যালু আনতে হবে। তো ওই ভ্যালুগুলা কিভাবে আনবো একটু দেখি। স্ট্রেস ডিস্ট্রিবিউশনের আবার আমরা একটু হেল্প নিচ্ছি। এখানে দেখো স্ট্রেস ডিস্ট্রিবিউশনে যদি যাই, এখন আর ট্রান্সফর্ম সেকশনে যাচ্ছি না, একটা স্ট্রেস ডিস্ট্রিবিউশনে টোটাল কম্প্রেসিভ ফোর্স, টোটাল টেনজাইল ফোর্স, এই দুইটার ভ্যালু কোনটা কি হবে সেটা একটু বের করব। টোটাল কম্প্রেসিভ ফোর্স কত হবে তোমরা এখান থেকে দেখে বলো। হ্যালো, তোমরা কি আছো না কেটে গেল কল? হ্যালো, এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন থেকে আমাদের সি এর ভ্যালুটা কত হবে তোমরা বলো, এটা তোমরা পারবে। ম্যাম হাফ ইনটু এফসি ইনটু কেডি। হাফ ইনটু এফসি ইনটু কেডি। কেডি। এখানে যেটা পেলে এটা কিসের ভ্যালু পেলে? তুমি যেটা বলছো এটা কি আমাদের ফোর্সের ভ্যালুটা দিচ্ছে? বাকিরা কি এগ্রি করতেছো যেটা বলছে সেটার সাথে? ম্যাম আমার মনে হচ্ছে যে এটা হয় না। এটা হয় নাই, এখানে কি ভুল আছে একটু বলো। এফসিটা হচ্ছে আমাদের স্ট্রেসটা, হাফ ইনটু কেডি ইনটু কত দিলে আমি এরিয়া পাবো? বি দিলে পাবো। বি দিলে, ঠিক আছে। যে বলেছিলে প্রথমবার অ্যানসারটা কাছাকাছি হয়েছিল কিন্তু একদম অ্যাকুরেট হয়নি, তুমি ফোর্স আনতেছো তাহলে স্ট্রেসটা গুণ দিয়েছো, ঠিক আছে, তার সাথে হচ্ছে এরিয়া লাগবে। এখন এরিয়াটা এই জায়গাটায় যে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছ কোন এরিয়াটার উপর কাজ করতেছে? এই যে কেডি, আর এইদিকে কত আছে? বি, তাই না? ঠিক আছে, তাহলে টোটাল কম্প্রেসিভ ফোর্স যেটা সেটা আমরা পেলাম হচ্ছে, আচ্ছা এটা বারবার অনেকটা স্ট্রেট লাইন চলতে যাচ্ছে, হাফ ইনটু এফসি ইনটু বি কেডি, ঠিক আছে। এই ইকুয়েশনটা তোমাদের বইয়ে এই যে এই জায়গাটায় দিয়ে দেওয়া আছে, c/2 b kd, ইকুয়েশন হচ্ছে 3.6 এর। আমি যে ইকুয়েশন গুলার কথা বলবো সাথে সাথে একটু নোট ডাউন করে রাখতে হবে তোমাদের খাতায়, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল টোটাল কম্প্রেসিভ ফোর্স আমরা পেয়েছি। টোটাল টেনজাইল ফোর্স কত হবে?
টোটাল টেনসাইল ফোর্স কত হবে? AS into FS. AS into FS, এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে বারবার একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, আমি জানি না এই কলম স্লিপ করার কারণে কি না। তাহলে টোটাল টেনসাইল ফোর্স এবং টোটাল কম্প্রেসিভ ফোর্সের জন্য ইকুয়েশন আমরা এখানে ছবিতে আঁকলাম। ছবির এইটুকু সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, এই যে মাত্র দুইটা ইকুয়েশন তোমরা নিজেরাই বললা, এইটাই তোমরা পাবা ইকুয়েশন হচ্ছে 3.6 এ। এই দুইটা ইকুয়েশনের হেল্প নিয়ে এবং মোমেন্টের ইকুয়েশনের সাহায্যে, ইকুইলিব্রিয়ামের সাহায্যে আমরা এই কংক্রিটের স্ট্রেস এবং স্টিলে কতটুকু স্ট্রেস আসতেছে সেটা আমরা বের করার ইকুয়েশন ফর্ম করব। আচ্ছা, এখন দেখো আমাদের ওই স্ট্রেস ডিস্ট্রিবিউশনে যদি আমরা মোমেন্ট আনতে চাই, যদি বলি যে আমরা হচ্ছে সি এর সাপেক্ষে মোমেন্ট আনবো, তাহলে সেটা সমান কত হবে? টি ইন্টু মোমেন্ট আর্ম। আর যদি টি এর সাপেক্ষে মোমেন্ট আনতে চাই তাহলে হবে সি ইন্টু মোমেন্ট আর্ম। দুইটা ক্ষেত্রে আমাদের মোমেন্ট আর্ম কত? স্ট্রেস ডিস্ট্রিবিউশন থেকে মোমেন্ট আর্ম কত? মোমেন্ট আর্মটা কত আছে? সি এবং পি এর মাঝে ডিসটেন্সটা কত আছে? জেডি। জেডি। তো আমি যদি সি এর সাপেক্ষে মোমেন্ট নেই তাহলে মোমেন্টটা কত হবে? টি ইন্টু কত? জেডি। জেডি। আর যদি টি এর সাপেক্ষে মোমেন্ট নেই তাহলে হবে হচ্ছে সি ইন্টু জেডি। জেডি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ধরো মোমেন্টের ইকুয়েশনের এখানে পাবে টি ইন্টু জেডি আর হচ্ছে সি ইন্টু জেডি। তার মধ্যে টি সমান আমরা মাত্র কত দেখেছি? এএস এফএস। তাহলে এম সমান কত হবে? এএস এফএস জেডি। এই ইকুয়েশন আনা পর্যন্ত সবাই বুঝতে পারতেছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, এখন দেখো তাহলে এই পুরা ইকুয়েশনের মধ্যে এফএস যে পার্টটা আছে, এফএস পার্টটাকে তুমি যদি বাদিকে নিয়ে আসো তাহলে কি হবে? এফএস সমান কত হবে? এম বাই এএস জেডি। এইটা হচ্ছে আমাদের পরবর্তীতে দরকার হবে বিভিন্ন সময় যখন আমরা কি করব, স্ট্রেস আনতে চাইবো, স্টিলে কতটুকু স্ট্রেস আসতেছে, ইলাস্টিক রেঞ্জে সেকশন ক্র্যাকড অবস্থায় একটা সার্টেন লোডিং এর জন্য স্টিলে কতটুকু স্ট্রেস আসতেছে যদি বের করতে চাই তাহলে ইকুয়েশন 3.8টা আমাদের দরকার হবে। আচ্ছা, 3.8 আনা পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, এখন দেখো সেম ভাবে যদি টি এর সাপেক্ষে মোমেন্ট নেই তাহলে টোটাল মোমেন্ট কত হবে? সি ইন্টু, এটা বারবার এরকম একটা স্ট্রেট লাইন কেন আসতেছে? সি ইন্টু জেডি। যদি টি এর সাপেক্ষে আমরা মোমেন্টটা নেই, আবার সি সমান আমরা কত বের করে রেখেছি? হাফ অফ এফ সি বি কেটি, আর তার সাথে গুণ থাকবে কত? জেডি। জেডি। দেখো আবার আরেকটা লাইন চলে আসলো। ম্যাম একটা প্রশ্ন করবো। হ্যালো ম্যাম, যে T = AS এখানে n সংখ্যক বার আসার কথা ছিল না, এটা আমরা নেইনি, কারণ হচ্ছে যে আমাদের এই জায়গাটায় আমরা কিন্তু যে স্টিলের এরিয়াটা নিচ্ছি তার সাথে স্টিলের স্ট্রেস দিচ্ছি। NAS দিলে সেটা হচ্ছে ট্রান্সফর্মড স্টিল এরিয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এটা তো তখন কংক্রিট এরিয়ায় ট্রান্সফর্ম করা হয়ে যাচ্ছে, বাট টেনশন ফোর্স তো আর তোমার ট্রান্সফর্ম কংক্রিট এরিয়া দিয়ে আনা যাচ্ছে না। টেনশনাল ফোর্স আনার সময় আমরা স্টিলের এরিয়াটাই রাখতেছি। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো এখানে যে ফর্মুলাটা এসেছে হাফ অফ এফসি বি একটা আছে, কে একটা আছে, জে একটা আছে, ডি কয়টা আছে? দুইটা, সো জে ডি স্কয়ার। ঠিক আছে, তো এই দুইটা থেকে এফসি যদি তুমি বাদিকে নিয়ে আসো তাহলে তোমার ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা কি হবে? এফসি সমান কত হবে? তোমরা বলো। বাই 2m বাই
কে জে ডি কে ডি স্কয়ার বি ডি স্কোয়ার। দেখো আবার একই কাজ হলো, কে জে বি ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এফসি এর জন্য আমাদের যে ইকুয়েশনটা আসলো টোয়াইস এম বাই সরি এখানে আসলো হচ্ছে কে কে জে বি ডি স্কোয়ার। কোনো পার্ট কি বাদ গেল দেখো তো একটু, না ঠিক আছে। তাহলে এফসি সমান কত আসতেছে টোয়াইস এম বাই কে জে বি ডি স্কোয়ার, আর এফ এর সমান কত এসেছে, এফ এর সমান কত এম বাই জিডি জেডি এস জেডি এস জেডি। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন দিয়ে তুমি এই স্টেজে অর্থাৎ ইলাস্টিক রেঞ্জে সেকশন ক্র্যাক এই অবস্থাতে কংক্রিটে কতটুকু স্ট্রেস আসতেছে, স্টিলে কতটুকু স্ট্রেস আসতেছে সেটা বের করতে পারতেছো। এখানে এমটা তুমি কিভাবে পাবে, ইন জেনারেল বিমের ক্ষেত্রে এমটা আসলে কোন এমটা, এক্সটার্নাল লোডিং এর ক্ষেত্রে তুমি যতটুকু মোমেন্ট পাচ্ছ পুরাটার ভ্যালুটা যদি এখানে বসিয়ে দাও এবং কারেসপন্ডিং সেকশন প্রপার্টিজ যেটা বি বা ডি আর হচ্ছে যে স্টিলের এরিয়া কত এইগুলা যদি বসিয়ে দাও তাহলে ওই স্টেজে তোমার কংক্রিট এবং স্টিলে কত স্ট্রেস আসতেছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশনই তোমাদের এখানে ইকুয়েশন একটা হচ্ছে আমি বলেছি 3.8 আর একটা হচ্ছে ইকুয়েশন 3.9 বা হচ্ছে 10 এ আরেকটু মডিফাই করেছে এই যে টোয়াইস এম বাই কে বিডি স্কয়ার। ঠিক আছে, এইগুলা একটু তোমরা নিজেরা অবশ্যই বাসায় আরেকবার এইগুলা ডেরিভেশন গুলা দেখবা যে কিভাবে ইলাস্টিক রেঞ্জে সেকশন ক্র্যাকড অবস্থায় স্টিল এবং কংক্রিটে তুমি স্ট্রেসটা আনতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে ওই যে একটু আগে বলেছিলাম যে কে এর ভ্যালু এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা যখন সলভ করে এটা সলভ করে যখন কে এর ভ্যালু আনতেছো এখানে তোমাকে অনেকগুলা ডেটা ইনপুট দিতে হচ্ছে, বি দিতে হবে, ডি দিতে হবে, এন দিতে হবে, এস দিতে হবে, সবগুলা ভ্যালু ইনপুট দেওয়ার পরে তুমি কে এর ভ্যালুটা পাচ্ছ। তো কে এর ভ্যালুটা আমরা আবার এই রিনফোর্স কংক্রিট মেম্বারের জন্য স্পেশালি যদি বলি আমরা খুব সহজে ডাইরেক্ট একটা ছোট্ট ফর্মুলা থেকে এটা বের করতে পারি। এই ফর্মুলাটা যদি তুমি অ্যাপ্লাই করতে চাও এখানে দেখো ফর্মুলাটা দেওয়া আছে, কে সমান হচ্ছে এই জায়গাটায় দিয়ে দিয়েছে রুট ওভার রো এন স্কোয়ার প্লাস টোয়াইস রো এন মাইনাস রো এন। ঠিক আছে, তার মধ্যে এনটা কি, এন হচ্ছে আমাদের এনটা কি তোমরা বলো, হ্যালো এটা হলো মডুলার রেশিও মডুলার রেশিও যেটা আমরা কি দিয়ে দিতে পারি ES by EC এক্স্যাক্টলি। আর রো যেটা আছে আর রো যেটা আছে রোটা হচ্ছে তোমার রিনফোর্সমেন্ট রেশিও। এখন রিনফোর্সমেন্ট রেশিওটা কি, রিনফোর্সমেন্ট রেশিও হচ্ছে তুমি যখন আরসি মেম্বার বানাচ্ছ তখন পার ইউনিট এরিয়াতে তুমি একটা স্টিল প্রোভাইড করতেছো তাই না, তুমি তো মানে স্টিল যখন দিচ্ছ কিছু স্টিল তুমি প্রোভাইড করেছো তোমরা দেখেছো বিমে বলো স্ল্যাবে বলো বা যেটাতেই বলো পার ইউনিট এরিয়াতে যতটুকু স্টিল তুমি প্রোভাইড করতেছো সেটাই হবে তোমার রিনফোর্সমেন্ট রেশিও ফর দ্যাট মেম্বার। তো রিনফোর্সমেন্ট রেশিওকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে রো দিয়ে। হ্যাঁ বলো, এক্সপ্রেশনটা কিভাবে বের করব, মানে এটা কোথা থেকে আসবে? এইটাই আমি এখন দেখাচ্ছি সেটাই বলতেছি। রিনফোর্সমেন্ট রেশিও এই রো যেটা আছে সেটা হচ্ছে রিনফোর্সমেন্ট রেশিওটা এবং এটা তুমি আনতেছো যেহেতু বলেছি কি পার ইউনিট এরিয়াতে কতটুকু স্টিল দিচ্ছ সেটাকে হচ্ছে রিনফোর্সমেন্ট রেশিও বলতেছে, রিপ্রেজেন্ট করতেছো রো দিয়ে এবং রোটা তোমার তাহলে ক্যালকুলেশন কিভাবে আসবে এএস বাই বিডি। টোটাল স্টিল এরিয়াকে তুমি তোমার বিমের যদি এরিয়া দিয়ে ভাগ করো তাহলে পার ইউনিট এরিয়াতে কতটুকু স্টিল আসতেছে সেটা পেয়ে যাবে না। বি ইনটু ডি দিলে তুমি কি পাচ্ছ, ক্রস সেকশনাল এরিয়া পাচ্ছ না বিমের, হ্যালো, জি ম্যাম এবং টোটাল স্টিলকে ওই এরিয়া দিয়ে ভাগ দিলে তাহলে কি পাবে, বিমের ইউনিট এরিয়াতে কতটুকু স্টিল যাচ্ছে সেটা পেয়ে যাবে। এটাকে বলা হয় রিনফোর্সমেন্ট রেশিও। এখন দেখো রিনফোর্সমেন্ট রেশিওর এই ইকুয়েশন থেকে এএস সমান কত লেখা যায়, এএস সমান কত হবে
রো বিডি রো টাইমস বিডি। রোটা কি? রিইনফোর্সমেন্ট রেশিও, এবং সেটা পার ইউনিট এরিয়াতে, নট লেন্থ, এরিয়াতে কত স্টিল দিচ্ছ। এখন দেখো এএস এর তুমি যে ভ্যালুটা পেয়েছো রো বিডি, এই ভ্যালুটাই যদি তুমি আমাদের এই যে এই ইকুয়েশনে এই জায়গাটায় যদি বসিয়ে দাও এবং পুরাটা যদি সলভ করো, তখনই হচ্ছে তুমি এখানে দেখো এই ইকুয়েশনটা পাবে, এর জন্য এই ইকুয়েশনটা পাবে। এই জায়গাটায় এএস এর জায়গায় জাস্ট রো বিডি বসিয়ে দিবা, তাহলে এন্টায়ার ইকুয়েশন কিসের সাপেক্ষে চলে যাবে? এটাকে যদি রো বিডি দিয়ে দাও, রো বিডি দিয়ে যাও, তাহলে এন্টায়ার ইকুয়েশন কিসে চলে যাবে? শুধু কে, রো আর এন এর সাপেক্ষে চলে যাবে, ঠিক আছে? কারণ বি আর বি দুই সাইড থেকে দেখা যাবে যে তুমি উঠাই দিতে পারতেছো যদি ইকুয়াল সাইন এই পাশে নিয়ে আসো, এবং সলভ করলে তুমি পুরো জায়গায় যেটা পাবে তিনটা প্যারামিটার থাকবে, কে, এন আর রো। সো এই ইকুয়েশনটা ওই মানটা বসিয়ে তোমরা যদি রিপ্লেস করো, আলটিমেটলি কে এর জন্য এই ইকুয়েশনটা তোমরা ফর্ম করতে পারবে। অনেকে একটা ভুল করে ফেলে, এই লাস্টে যে রো এনটা আছে এটা রুটের ভেতরে দিয়ে দেয়, বাট এটা কিন্তু রুট সাইনের বাইরে, ঠিক আছে? তোমরা রুটের ভেতরে যদি এটা দিয়ে দাও তখন কিন্তু ভ্যালু অনেক ভুল আসবে। আমি একটা কাজ করি, আমি একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এই বরাবর, এটা দিয়ে রাখবে, দিয়ে এই রো এনটা বাইরে রাখবে, ঠিক আছে? তো রো এন এর ভ্যালু তুমি যদি কোন একটা মেম্বারের জন্য আনতে চাও, তাহলে সেটা আরো খুব তাড়াতাড়ি ঝটপট করে তোমাকে কি ভ্যালু দিয়ে দিবে? কে ভ্যালু দিয়ে দেবে। এবং কে ভ্যালু যদি তুমি পাও তাহলে কি ভ্যালু পেয়ে যাবে? জে ভ্যালু। যে ভ্যালুটা, যে ভ্যালুটার ইকুয়েশন কিন্তু আমি ছবিতে একটু আগে দেখিয়েছিলাম, যে সমান কত হবে 1 মাইনাস কে বাই 3, ঠিক আছে? সো এখান থেকে হোক বা ওই যে আগের যে ডিটেইলড ইকুয়েশন সেটাতে হোক, দুইটা যে কোনো একটা থেকে তুমি কে এর ভ্যালু যদি আনতে পারো, সেটা বসিয়ে দিয়ে তুমি জে এর ভ্যালু পেয়ে যাবা। এবং কে এবং জে ভ্যালু যদি জানো এবং তোমার ক্রস সেকশন যদি হাতে থাকে, তাহলে কিন্তু তুমি স্টেজে কংক্রিটের স্ট্রেস এবং স্টিলের স্ট্রেস যেটা আছে এটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে? তাহলে এখানে আমরা সোফার যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের ডিটেল যে ফর্মুলাগুলো আছে সেগুলা কিভাবে কোনটার থেকে কিভাবে আমরা আনতেছি সম্পূর্ণটা দেখেছি। তোমাদের জন্য একটা ভালো খবর বলি, সেটা হচ্ছে কে এবং জে, এটা ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে না? যে বারবার ওরকম কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব, মান বসাবো, দেন আনবো, এবং রুটের ভেতর যেহেতু আছে প্লাস মাইনাস একটা ঝামেলা থাকতে পারে, এরকম মনে হচ্ছে না? তো তোমাদের জন্য আরেকটা নিউজ হচ্ছে, আমাদের এই বইয়ে অ্যাপেন্ডিক্স এ তে টেবিল A6 এ যখন যাবে, তোমার মডুলার রেশিও এবং হচ্ছে এই রো রিইনফোর্সমেন্ট রেশিও আর মডুলার রেশিও এই দুইটার সাপেক্ষে অলরেডি কে এবং জে এর ভ্যালু ক্যালকুলেট করে দেওয়া আছে। অর্থাৎ তোমরা ম্যাম শুনতে পাচ্ছি না ম্যাম। ম্যাম ম্যাম মনে হয় নেটওয়ার্ক চলে গেছে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ম্যাম এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমি এই যে একটু মোবাইল ডাটা অন করেছি, আমার এখানে আজকে সকাল থেকে 3-4বার ইলেকট্রিসিটি চলে গিয়েছে। আমি তোমাদের রেসপন্স না পেয়ে বুঝতে পারছি, অবশ্য আমার লাইটটাও অফ হয়ে গিয়েছিল, আমি ডাটা অন করেছি। আমার কথা ঠিক মতো যাচ্ছে তো তোমাদের কাছে? হ্যালো, জি ম্যাম। জি আচ্ছা ম্যাম এখন ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমরা শুধুমাত্র এই রিইনফোর্সমেন্ট রেশিও আর হচ্ছে মডুলার রেশিও এই দুইটা ভ্যালু ইনপুট দিলে একটা টেবিল আছে তোমাদের এই বইয়েরই শেষে, অ্যাপেন্ডিক্স হচ্ছে এ, টেবিল হচ্ছে A.6, ওই জায়গায় এই কে এবং জে ভ্যালু পেয়ে যাবে। কোনো ধরনের কোনো ইকুয়েশন সলভ করাই লাগবে না। তবে তোমাদের আমি এক্সাম্পল যখন করাবো আমি কিন্তু ওই সলভ করায় করাবো, বা কে বা জে ভ্যালু বলে দিব, ঠিক আছে? ডিটেলটা আমরা জেনে রাখবো, শর্টকাট পরে যা আসে সেটাও আমরা দেখে রাখবো, ডিটেলটা আগে জানতে হবে।
আচ্ছা, বইয়ের কথা যেহেতু বলতেছি, বইয়ের হচ্ছে অ্যাপেন্ডিক্সটা একদম শেষের দিকে তোমরা যদি যাও, এটা খাতায় নোট করে রাখো। আমি 757 পেজ। হুম, 57। আচ্ছা, তাহলে আমি একবার এখানে দিয়ে দিই 757। ওই না তো, পিডিএফ এরটা আর তোমাদের ওইটা সম্ভবত একটু, এটা A11 আর আমাদের লাগবে হচ্ছে 6, তাহলে আরো আগে আর একটা, এই যে এখানে। এখানে দেখো, এখানে একটু প্রিন্টিং কম আছে, যাই হোক তোমাদের পিডিএফ এ সবাই লিখে রাখো। পিডিএফ এর হচ্ছে পেজ হচ্ছে 743। এখানে যদি তোমরা যাও তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে তোমরা রিইনফোর্সমেন্ট রেশিও যেটা আছে এবং মডুলার রেশিও যেটা আছে সেটার ভ্যালু দিলে কে এর ভ্যালু এবং জে এর ভ্যালুটা পেয়ে যাবে। আচ্ছা, এখানে প্রিন্ট কিছুটা মিসিং আছে। আমি একটা কাজ করি, তোমাদের এখানে কি লিখে দিব নাকি তোমরা হার্ড কপি পরে ম্যানেজ করতে পারবে? লিখে দেন ম্যাম লিখে দেন। লিখে দিচ্ছি, দাঁড়াও তাহলে আমাকে একটু বইটা আনতে হবে, একটু ওয়েট করো। আচ্ছা, আমি বইটা এনেছি। আচ্ছা, একদম প্রথম যে কলামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের রোটা কি বলেছিলাম? রিইনফোর্সমেন্ট রেশিও যেটা, সেই ভ্যালুটা। এটা ক্যালকুলেশন করতে গেলে লাগে হচ্ছে এএস বাই বিটি। সো তোমাকে এই রো ভ্যালুটা ইনপুট দিতে হবে, আর একটা ভ্যালু ইনপুট দিতে হবে, সেটা হচ্ছে কি মডুলার রেশিও এন এর ভ্যালু। এন এর ভ্যালু 7, 8, 9, 10 এরকম যদি থাকে, তোমরা জাস্ট এই ভ্যালু অনুযায়ী এখানে করতে পারবে, কি বলে কে এবং জে এর ভ্যালুটা পেয়ে যাবে তোমাদের কোনো ইকুয়েশন সলভ না করেই। ঠিক আছে, প্রথমটা কে ভ্যালু, পরেরটা জে ভ্যালু, এটাও কে ভ্যালু, এটা জে ভ্যালু। তোমরা এই ফরম্যাটটা একটু খাতায় লিখে রাখো, কারণ আমি এই পিডিএফ তোমাদের যেটা শেয়ার করেছি সেটা সম্ভবত এই জায়গাটা এরকম প্রিন্টটা নেই, সো ব্ল্যাঙ্ক এসেছে। তো তোমরা এই ফরম্যাটটা লিখে রাখো আর হচ্ছে পেজ নাম্বারটা লিখে রাখো 743 পিডিএফ এ। আর কি কি থাকতেছে এই জায়গাটায় হচ্ছে রোল ভ্যালু ইনপুট দিচ্ছ, আর মডুলার রেশিও কত সেটা উপরে ইনপুট দিলে তাহলে করেসপন্ডিং কে এবং জে এর ভ্যালু তোমরা টেবিল থেকে রিড করতে পারবে। ঠিক আছে? হ্যালো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে যে তোমরা শর্টকাট যেটা, এটা আমরা কিন্তু ব্যবহার করব না, আমরা ডিটেল যেটা আছে সেটা ব্যবহার করব পরবর্তীতে, যদি প্রয়োজন হয় তখন আমরা শর্টকাটের এসে যাব, বাট ডিটেলটা আগে আমরা শিখবো। আচ্ছা, এখন দেখো আমাদের আগের দিন আমরা যে অঙ্কটা করেছিলাম সেম অঙ্কটাই, শুধুমাত্র যদি মোমেন্টটাকে আমরা ডাবল করে দেই। আগের দিন আমাদের এম ভ্যালু কত ছিল? হ্যালো, আগের দিন আমাদের অঙ্কে এম ভ্যালু কত ছিল? এম সমান কত ছিল? 45। এম ইকুয়ালস ছিল হচ্ছে 45 কিপ ফিট, তাই না? আর আজকে বলেছে হচ্ছে 90 কিপ ফিট যদি হয় তাহলে তোমরা মেম্বারটাকে মানে রেলেভেন্ট প্রপার্টিজ এবং স্ট্রেস ক্যালকুলেট করতে বলছে। তো এই স্টেজে স্বাভাবিকভাবে যেহেতু আমরা জানি না যে আসলে আমাদের মেম্বারটাই ক্র্যাক হয়েছে কিনা, তো প্রথমে আমাদের কাজ থাকবে চেক করে দেখা। এটার জন্য সলিউশন কি হইতে পারে তোমরা বলো তো? আগের দিনের অঙ্কটা খাতার যেটা আছে সেটা
খুলে দেখো, দেখে আমাকে বলো যে এটার জন্য আমরা কোথায় কোথায় চেঞ্জ করব ভ্যালুটা। মনে আছে লাস্ট দিন আমরা কি করেছিলাম? জি ম্যাম। এফসি আর এফসিটি। একদম প্রথমে হচ্ছে আমরা এফসি বের করেছিলাম এবং তারপর হচ্ছে এফসিটি বের করেছিলাম, এবং প্রথমে আমরা ধরে নিয়েছিলাম আমাদের মেম্বার আনক্র্যাকড এবং ইলাস্টিক। সো আমরা ফর্মুলা দিয়েছিলাম এফ সমান হচ্ছে মাই ওভার আই, তাই না? এম ওয়াই ওভার জি ম্যাম। আই। আর ওয়াই একটা ছিল যখন হচ্ছে এফসি বের করেছি কম্প্রেশন জোনে, তখন হচ্ছে ওয়াই টি। আর যখন টেনশন জোনে ছিল এম এর সাথে কত গুণ দিয়েছিলাম? ওয়াই বি। ঠিক আছে? আর মোমেন্ট অফ ইনার্শিয়াটা দুইটার জন্যই সেম ছিল। তো এফসি ভ্যালু কত এসেছিল একটু একজন বলো তো, ডেকে যাও। এফসি ভ্যালু কত ছিল খাতা থেকে দেখে আমাকে বলো। 484 PSI 484 পিএসআই এসেছিল। আর এফসিটি কত এসেছিল? 432 PSI 432 পিএসআই। আর আমাদের এফ আর মডুলাস অফ রাপচার যেটা, সেটার ভ্যালু কত দেওয়া ছিল? 475 পিএসআই। ঠিক আছে, এটা আমাদের লাস্ট এক্সাম্পলের অলরেডি করা ছিল। এখন দেখো লাস্ট এক্সাম্পলে আমাদের জাস্ট ভ্যালু ছিল, মোমেন্ট ছিল 45, আর এখন মোমেন্টটা কত? 90 ধরতে বলছে। তাহলে আমাদের এই এফসি এখন কত হয়ে যাবে? এক্সাম্পল যদি এটা ধরি হচ্ছে 3.2 যদি ধরি, তাহলে আমাদের এফসি ভ্যালু কত হয়ে যাবে? জাস্ট এখানে যা পেয়েছিলাম তার কয় গুণ হয়ে যাচ্ছে? দ্বিগুণ। দ্বিগুণ। আমাদের কি ওয়াই ভ্যালু বা আই ভ্যালু, সেকশন যেহেতু চেঞ্জ হয়নি, তাহলে ওয়াই ভ্যালু বা আই ভ্যালু এগুলা কি চেঞ্জ হবে আগের অঙ্কের থেকে? না, আগের অঙ্কের সাথে এটা কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে মোমেন্টের ভ্যালুটা। আগের দিন করেছিলাম 45 ধরে, আজকে ধরতে বলেছে 90। তার মানে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলেই আমরা এই স্ট্রেস গুলা পেয়ে যাচ্ছি। এফসি কত হবে তাহলে? 2 গুণ 484। লাস্ট দিনের অঙ্ক কিন্তু অবশ্যই সাথে রাখতে হবে এটা করতে গেলে। এটা করলে আসে কত? 968 968 পিএসআই। আর আমাদের কংক্রিটের এই কম্প্রেসিভ স্ট্রেস ছিল কিন্তু কত? এফ প্রাইম সি ভ্যালু বলে দিয়েছিল 4000। সো কম্প্রেশন জোনে এখনো কিন্তু আমাদের বেশ সেফ জোনে আছি। আর এফসি টি কত হবে? 432 এসেছিল, এখন তাহলে 2 গুণ হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করে দেখে লিখি। যারা বুঝতে পারছো না তারা অবশ্যই যেটা করবে, আজকে ক্লাস শেষে গত দিনের খাতাটা একবার একটু খুলে দেখবে। আবার সেই স্ট্রেট লাইন আসলো, এটা হচ্ছে 2 টাইমস 432। এই 484 আর 432 আমরা লাস্ট দিন যে অঙ্ক করেছি সেখান থেকে ডেটা নিয়েছি। ওটা 45 কিপ ফিটের জন্য ছিল, আজকে করতেছি 90 কিপ ফিট, জাস্ট 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কত বললে? 864। এখন দেখো কংক্রিটের এই যে টেনশন জোনে যে স্ট্রেসটা আসতেছে, এই 90 কিপ ফিট মোমেন্ট দিলে কংক্রিটের টেনশন জোন মানে সেকশনের টপে না বটমে? বটমে ম্যাম। বটমে যে স্ট্রেসটা আসতেছে 864 পিএসআই। আর আমাদের কংক্রিটটার মডুলাস অফ রাপচার কত ছিল? 475 পিএসআই। এখন এটা কিন্তু কি হয়ে গিয়েছে? মডুলাস অফ রাপচারের থেকে, আচ্ছা এখানে সাইনটা ভুল দিয়ে ফেলি, এটা কিন্তু মডুলাস অফ রাপচার থেকে বেশি এসেছে, বেশ অনেকটাই বেশি। তাহলে আমাদের সেকশনটা এখন কি অবস্থায় আছে? এই সেকশনটা এখন কি হয়েছে? ক্র্যাক না আনক্র্যাক? মডুলাস অফ রাপচারকে এই 90 কিপ ফিট মোমেন্ট দিলে আমাদের টেনশন জোনে যে স্ট্রেস আসতেছে তা মডুলাস অফ রাপচারকে ক্রস করেছে, অতএব সেকশনটা কি? ক্র্যাক করেছে। সেকশন ইজ ক্র্যাকড। সেকশন যদি ক্র্যাক হয়ে থাকে
তাহলে এফসি এবং এফএস যেটা আছে, কংক্রিট কতটুকু স্ট্রেস নিচ্ছে আর স্টিল কতটুকু নিচ্ছে, সেটা কিভাবে আনবো, ফর্মুলা কোনটা ব্যবহার করব? আগে যেগুলা দেখেছিলাম ওই যে মাই ওভার আই আর এন এফএস এফসি, যেটা ওইটা কি আর ব্যবহার করতে পারবো এখন ক্র্যাক সেকশনে? জি না ম্যাম। জি না। তখন হচ্ছে আমরা এখন কি করব, যেহেতু ক্র্যাকড হয়ে গিয়েছে, তাহলে এই যে মাত্র যে ইকুয়েশন গুলো আমরা জেনারেট করেছি ক্র্যাক সেকশনের জন্য, একটা হচ্ছে স্টিলের জন্য হচ্ছে এম বাই এএসজেডি, এম বাই এএসজেডি, আর কংক্রিটের জন্য 2m বাই কেজে বিডি স্কয়ার। এই দুইটা ফর্মুলা দিয়ে কংক্রিট এবং স্টিলের স্ট্রেস আনতে পারবো, তাই না? এখন এই দুইটার মধ্যে সবাই একটু আমাকে বলো, কে এর ভ্যালু তো আমাদের দেওয়া নাই, কে বা জে ভ্যালু দেওয়া নেই, বাকি ভ্যালু যেগুলো আছে। মোমেন্টের ভ্যালু জানি, মোমেন্টের ভ্যালুটা কি জানি এখানে? জি ম্যাম 90। 90। বির ভ্যালু আমরা জানি, সেকশন প্রপার্টিজ থেকে আমরা পেয়ে যাব। লাস্ট এক্সাম্পলে আমাদের ছিল, বি ভ্যালুটা একটু বলো তো কত ছিল? 10 ইঞ্চ। এম ভ্যালু হচ্ছে 90 কিউব ফিট, বি ভ্যালু হচ্ছে 10 ইঞ্চ, ডি ভ্যালু কিন্তু আমাদের লাস্ট দিন ক্যালকুলেশন করা ছিল, কত ছিল? 23 ইঞ্চ। 23 ইঞ্চ। তাহলে শুধুমাত্র কে এবং জে ভ্যালু যদি তুমি আনতে পারো, তাহলে এফসি আর হচ্ছে এফএস যেটা আছে সেটা ক্যালকুলেশন করতে পারবে। স্টিল এরিয়াটাও কিন্তু আমাদের লাস্ট ক্লাসে বলা ছিল, স্টিল এরিয়া কত বলা ছিল? 2.37 ইঞ্চ স্কয়ার। 2.37 ইঞ্চ স্কয়ার। সো সব ভ্যালু জানি, শুধু জানি না কোনটা কে এবং জে ভ্যালুটা। তার মধ্যে যে কোনো একটা পেলেই কিন্তু জে ভ্যালু পেয়ে যাব, কে পেলে জে পেয়ে যাব। আর কে ভ্যালুটা কিভাবে পাবো বলেছিলাম, একদম প্রথমেই দেখিয়েছি, এই যে ইকুয়েশন 3.5, এখান থেকে আমরা সলভ করলে কিসের ভ্যালু পাবো? কে এর ভ্যালুটা পেয়ে যাব। তো ইকুয়েশনের মধ্যে কোন ভ্যালুটা আমাদের, এখানে কি এমন কোনো ভ্যালু আছে যেটা আমরা জানি না কে বাদে এই এক্সাম্পলটার জন্য? হ্যাঁ বলো। ম্যাম আমরা যদি নিউট্রাল অ্যাক্সিসের সাথে মোমেন্ট নিই তাহলে তো আসলে একবারে পেয়ে যাচ্ছে। না, তোমাকে এই ইকুয়েশনটা দিয়ে করতে হবে, কারণ তুমি এই কে এর ভ্যালু যেটা আছে সেটার জন্য কিন্তু আমরা এই ইকুয়েশন একটা এনেছি আর একটা রিইনফোর্সমেন্ট রেশিও দিয়ে এনেছি। এটা ছাড়া কিন্তু আর আমরা কোনো ইকুয়েশন আনি নাই। কিন্তু ম্যাম আমি হচ্ছে ওইটা খাতায় বের করেছি, ওটা খুব সুবিধা ইজি এবং সহজ হয়ে আমাদের হয়ে যাচ্ছে। কোনটা দিয়ে? যে নিউট্রাল ওইটা দিয়ে যদি করি আমরা তাহলে সুবিধা হবে না? তোমরা এখানে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আনতে, মাধ্যমে মোমেন্ট নিয়ে যে বের নিউট্রাল মাধ্যমে মোমেন্ট নিয়ে আমি যেটা যে জেনারেট করে দেখিয়েছিলাম, সেটা কিন্তু এফসি এবং এফএস এর দরকার ছিল না। সেটা তো তোমরা এখন পাচ্ছ না, কারণ এফসি আর এফএস তোমরা 3.1 এ যেটা পেয়েছো ওটা কিন্তু আর ব্যবহার করতে পারছো না। সো তোমাদেরকে আলটিমেটলি ইদার এইটাতে যেতে হবে অথবা ওই সূত্রটা ইউজ না করে ম্যানুয়ালি বের করা যাচ্ছে। কোনটা দিয়ে এনেছো তুমি কে ভ্যালু? কে ভ্যালু মাধ্যমে মোমেন্ট নিয়ে। হ্যাঁ, সেই ইকুয়েশনটা বলো, কে ভ্যালু তুমি কিভাবে এনেছো? সেটা বলো। জি ম্যাম, খাতা বের করে নিন ম্যাম। PKD into KD divided 2 is equal to NAS D minus KD। তা আমি যে ইকুয়েশন দেখাচ্ছি সেখানে পার্থক্য কোথায়? তুমি যেটা বলতেছো আর আমার এখানে যেটা লেখা আছে, পার্থক্য কোথায়? কিন্তু ম্যাম এই ইকুয়েশনে যদি আমি মানগুলো একসাথে বসাই তাহলেই আমি পেয়ে যাচ্ছি। আমি তো সেটাই বলতেছি, তুমি তো এই ইকুয়েশনের বাইরে বলো নাই, এই ইকুয়েশনটাই তো বলেছো, জাস্ট আলাদা করে ভেঙে বলেছো b ইনটু কেডি ইনটু হচ্ছে কেডি বাই 2, এটা বলেছো। সেটাই তো এই ইকুয়েশনটা আছে, এটা তো অন্য কিছু বলতেছি না। আমি একটু আগে যেটা লিখে দেখিয়েছি সেটাই তো এখানে লেখা আছে। তুমি যে বলতেছো যে অন্যভাবে করলে আলটিমেটলি তুমি যে ফর্মুলা বললা এটা তো সেটাই লেখা আছে, যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছি। জাস্ট এখানে কেটা জাস্ট হোল স্কয়ার দিয়ে দিয়েছে আর তোমাদের আমি দেখিয়েছি ভেঙে ভেঙে, ঠিক আছে? তুমি যেটা বলেছো এটা সেই ইকুয়েশন কিনা এটা বলো।
জি ম্যাম। সেম ইকুয়েশন, তাহলে এই কোয়েশ্চেনটা কেন করেছো? ম্যাম বা এটা এটা আমি কেন মানে বলতেছো? ম্যানুয়াল করেছিলাম তো এই জন্য আর কি আমি আমি বললাম। সেটাই বলতেছি যে যেটা তুমি করেছো বা আমি যেটা বলেছি সেটাই তো এখানে লেখা আছে, যেটা আমি দেখাচ্ছি এখন। এর বাইরে তো আর কিছু করো নাই তুমি, এই ইকুয়েশনের বাইরে তো আর তুমি কোনোভাবে কে আনতে পারতেছো না। তুমি যে ইকুয়েশন বলেছো এখানে যে ইকুয়েশন আছে বোথ আর সেম। আমি মাত্র এটা দেখিয়েছি যেটা তুমি বলেছো, আর এখানে যেটা লেখা আছে দুইটা কিন্তু একই ইকুয়েশন। একই ইকুয়েশন হলে তাহলে তুমি যদি এরকম ভাবে বলো যে আমি ওইভাবে করলে সুবিধা হচ্ছে, তখন অন্যরা কি কনফিউজ হয়ে যাবে না যে তাহলে ও নিশ্চয়ই অন্য কোনো একটা কিছু ভাবতেছে? যে কোনো একটা কিছু বলার আগে একবার একটু ভেবে নিবা যে তুমি যেটা বলতেছো আসলে সেটা শিওর আছো কিনা, জি বা ম্যাম। সেটা থেকে অন্য কিছু দেখাচ্ছে কিনা। জাস্ট এখানে ব্র্যাকেটের ভেতরে হোল স্কয়ার দিয়ে দিয়েছে, এখানে কেডি কেডি আলাদা। আমি তোমাদের ডেরিভেশন দেখিয়ে তো দেখতেছি এখন ভুল করে ফেলছি, ডেরিভেশন দেখে এখন এইগুলা মনে হচ্ছে যে তোমাদেরই। যাই হোক, এনিওয়ে এই ইকুয়েশনের ভেতরে আমাদের অঙ্কের দেখো এন ভ্যালু, এস ভ্যালু, ডি ভ্যালু আর হচ্ছে বি ভ্যালু, সবগুলা ভ্যালু আমাদের এক্সাম্পলে দেওয়া আছে, শুধুমাত্র দেওয়া নেই কে ভ্যালুটা। সো ইকুয়েশন মান বসিয়ে কে ভ্যালুটা আনতে পারবে না? জি ম্যাম। আচ্ছা, কে ভ্যালু পেয়ে যাওয়ার পরে কে পেয়ে গেলে কি পাবে? জে ভ্যালু। জে ভ্যালু কত হবে? 1 মাইনাস কত? K/3 1 মাইনাস কে বাই 3। তাহলে কে এবং জে ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এই স্টেজে আমাদের এফএস যেটা আছে আর হচ্ছে এফসি যেটা আছে, এই দুইটা ভ্যালু তোমরা ক্যালকুলেট করতে পারবা। আমি তোমাদের এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং এখানে ভ্যালু তোমরা দেখে বুঝতে পারতেছো। সলিউশন বইয়ে যেভাবে আছে এখানে ওরা কোনো ধরনের কোনো ক্যালকুলেশন দেখায় নাই, জাস্ট র্যান্ডম ভাবে ওই হুট করে এই যে কেডি, কেন কেডির ভ্যালু তো আলাদা দেখানোর দরকার নেই, আমরা ডিরেক্টলি কে এর ভ্যালু তো আনতে পারতেছি। তো তোমরা এটা সলভ করে দেখতে পারবা যে ইকুয়েশনে যদি মান বসাও এফএস এবং এফসি এর জন্য ভ্যালু আসবে। আমার যে স্লাইডটা আছে সেখানে তোমরা কিভাবে এই অঙ্কটা করবা স্টেপ স্টেপ এখানে ইকুয়েশন নাম্বার দিয়ে দিয়েছি এবং মাত্র এটা এক্সপ্লেইন করলাম যে কিভাবে তোমরা আসলে এই ভ্যালুটা আনতে পারবা। তোমাদের এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমি মোটামুটি হিন্টস দিয়েছি প্লাস হচ্ছে যে স্টেপগুলো বলে দিয়েছি যে কিভাবে আনতে পারবা। আর ক্যালকুলেটরে বসিয়ে তোমরা খাতায় এই অঙ্কটা নেক্সট ক্লাসে অবশ্যই সুন্দরভাবে নিয়ে আসবে। আমি কিন্তু যে কোনো কাউকে বলতে পারি খাতাটা আমাদেরকে সবাইকে দেখাও, ভিডিও অন করে খাতাটা দেখাইতে বলতে পারি। সো ইউ হ্যাভ টু মেক শিওর তোমার এই 3টা স্টেজ অ্যাটলিস্ট করা আছে, ঠিক আছে? এই এক্সাম্পলটা তাহলে এই সেকশন ক্র্যাকড অবস্থায় ইলাস্টিক রেঞ্জে কিভাবে কংক্রিটের স্ট্রেস এবং স্টিলের স্ট্রেসটা ক্যালকুলেট করবা সেটারই এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 3.2 এখানে যেটা আছে 90 কি ফিট মোমেন্ট ধরে। এটা কিন্তু নেক্সট ক্লাসে সবার হাতে হাতে থাকতে হবে। কোনো স্টেজ যদি না বুঝে থাকো আমাকে এখনো বলো, আমি এক্সপ্লেন করব। যদি মনে হয় যে ম্যাম আপনি যেটা বলতেছেন স্টেজে আমার সমস্যা আছে আমাকে বলো, আমি সেটা এখন সলভ করে দিচ্ছি, বাট তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে। সবাই কি পারবে এফএস আর এফসি এর ভ্যালুটা আনতে? তোমরা আছো? হ্যালো, জি ম্যাম পারবো। ঠিক আছে। হ্যাঁ সেটাই চেষ্টা করো, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা একটু করবা। আমি যে কোনো কাউকে কিন্তু নেক্সট দিন বলতে পারি খাতা ওপেন করে দেখাইতে। আচ্ছা, তাহলে এর সাথে সাথে আমাদের আজকে আমাদের আর সময় হাতে নেই। নেক্সট ক্লাসে আমরা দেখবো আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশনের লাস্ট টাইপ যেটা আছে, যে লোড আরো বাড়লে সেকশন ক্র্যাক হয়ে যাবে এবং মেম্বারটা ইনইলাস্টিক রেঞ্জে চলে যাবে, সেই ক্ষেত্রে অ্যানালাইসিস কিভাবে হবে সেটা আমরা দেখবো। আজকের লেকচার যতটুকু হয়েছে আমি তোমাদের রিকোয়েস্ট করবো ক্লাস শেষ হইলে একবার নিজেরা একটু দেখো, তাহলে দেখবা যে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। আর এখানে যা যা শিখতেছো পরবর্তীতে অনেক চ্যাপ্টারে কিন্তু এই জিনিসগুলা প্রয়োজন হবে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু মেক শিওর যে এই কনসেপ্টগুলো যাতে তোমাদের ক্লিয়ার থাকে। আচ্ছা, আমি একটু ঝটপট আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, তার আগে আমি আমাদের রেকর্ডারটা অফ করে দিই, তাই না? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, না হলে আমি রেকর্ডারটা অফ করব।
আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ওটার জন্য আসলে আমি রেকর্ডিং লেন্থি করতে চাই না। জি ম্যাম।